চলে এসেছি আমার রিদান সোনার গায়ে হলুদ আর মুখে ভাত পর্বের ভিডিও নিয়ে। তো চলো এবার পুচকুকে নিয়ে ওই বাড়িতে যাওয়ার পালা। প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন আর কিছু কথা বলার মতন সিচুয়েশনে নেই। এসে আবার সৌমি মেকআপটাকে একটু টাচ আপ করে দিল, যা বাইরের রোদ কিছু আর করার নেই। সো চলো বেরিয়ে পড়ো। এমনিতেই লেট হয়ে গেছে বিয়ে বাড়িতে আসতে, গায়ে হলুদ হয়নি, তার উপরে পাপার যে ব্যাগটা লাগেছে মানে সবকিছু গুছিয়েছিলাম সেটাই আসেনি। কেমন মাথাটা খারাপ হয়ে যায়। ও এখন রেডি করানো হয়নি, কিছু করানো হয়নি, লেট হয়ে গেল। তার উপরে সেই সময় পুরো ব্যাংকুয়েটের কারেন্ট অফ হয়ে যায় আর জেনারেটরেও হঠাৎ করে প্রবলেম শুরু হয়েছিল। আমি তো ওই সময় দিক বিদিক হারিয়ে পুরো জ্ঞান শূন্য হয়ে গেছিলাম বলতে পারি, কারণ আমি তো মা। আর যাই হোক, বাচ্চাটার কষ্ট কিভাবে সহ্য করি। আমার বাচ্চা বলে বলছি না, কিন্তু উপস্থিত প্রত্যেকেই বলেছে যে আমার রিদানের প্রচুর ধৈর্য। সে যাই হোক, ভগবান কি তার প্রতিচ্ছবিকে আর কষ্টে রাখতে পারে। জেনারেটরে যে সাময়িক ফল্টটা হয়েছিল সেটাও ঠিক হয়ে যায় আর গান বাজনা বেজে ওঠে। সবাই আমার রিদানকে এত ভালোবাসে, সত্যি আমি অনেক ভাগ্যবতী। আর আমার গোপাল ঠাকুরকে দেখো কি সুন্দর সিংহাসনে বসে আছে। ওর জন্য যে ফুলের সাজটা রেডি করেছিলাম সবাই মিলে হাতে হাতে ওকে তড়িঘড়ি রেডি করিয়ে দিল। তারপরেই শুরু হয়ে গেল রিদানের গায়ে হলুদ পর্ব। ছোট্ট বাচ্চাদের মধ্যেই ভগবান বিরাজমান। আর একটা জিনিস জানো কি, সেদিন আমার ছোট্ট রিদানকে কোলে নিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বয়ং কৃষ্ণ ঠাকুরকে কোলে নিয়ে বসে আছি। আমার পুচকেটার এনার্জি দেখে আমি স্তম্ভ হয়ে গেছিলাম। আমরা হাঁপিয়ে গেছি, কিন্তু ও রীতিমতন পোজ দিয়ে চলছিল। এখানে একটা গন্ডগোল হয়ে গেছিল। পারফেক্ট এই শটটা নেওয়ার জন্য আরেকটু বেশি ফুল নিতে হতো সবাইকে। গায়ে হলুদ আর পোজ দিয়ে ছবি তোলা হয়ে গেছিল। এবার ছিল পুচকুকে স্নান করানোর পালা। হয়তো খেয়াল করলে তোমরা শুনবে যে আমি মাথায় জল দিতে না করছিলাম। এর একটাই কারণ ছিল, আমার কাছে পারফেক্ট শটের থেকে মেন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওর হেলথটা যাতে ঠিক থাকে। কোনো নিয়ম, কোনো রিচুয়াল আমার কাছে আমার বাচ্চার শরীর বা স্বাস্থ্যের থেকে আগে নয়। কিন্তু আমার পুচকেটা এদিকে জলের দিক থেকে আর চোখই সরাচ্ছিল না। আমার গোপালটাকে দেখো, এক মুহূর্তের জন্য কিন্তু ও বিরক্ত হচ্ছিল না। অনেক ফটোশুট করেছে, হাঁপিয়ে গেছে আর প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসা শুরু করে দিয়েছিল। আমি জানি না ব্যস্ততার মাঝে কার সাথে ঠিকভাবে কথা বলতে পেরেছি কি পারিনি, তবুও তারই মধ্যে আমি চেষ্টা করছিলাম সবাইকে সময় দিতে আর তার সাথে আমার বাচ্চাটার দিকেও দেখতে। তাও যেটুকুনি পেরেছি সবাইকে বলছিলাম যেন দুপুরের খাবারটা ঠিকঠাক করে খায়। একদিকে যেতে যাচ্ছিলাম, ওদিক থেকে আরেকজন ডাক দেয়। এমন করতে করতে হঠাৎ দেখি মিষ্টিরাও এসে গেছিল। মিষ্টির মেয়েকে দেখতে যাওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু কোনো উপায় ছিল না। যাই হোক, আমরা তো যেতে পারিনি। টুইঙ্কেল রানী রিদান দাদার অন্নপ্রাশনে চলে এসেছিল।
জ্যাঠতো মামি শাশুড়ি, বৌদি ভাই, পিসি শাশুড়িরা, আমার ছোট পিসির মেয়ে, মেজো পিসির ছেলে সবাই ছিল ওখানে। সাথে কিন্তু আমার বন্ধু বান্ধবীরাও ছিল। আসলে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করছিল। দেখা হয়েছে বন্ধুর সাথে? দেখা হয়েছে বন্ধুর সাথে? হয়নি বন্ধুর সাথে দেখা? দাদার সাথে দেখা হয়নি তোমার? এরই মাঝে আমার রিদানের যেখানে অন্নপ্রাশন মানে মুখে প্রসাদটা হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মুখে প্রসাদের ব্যাকড্রপটা একটু লাল হলুদের কম্বিনেশনে চেয়েছিলাম, ঠিক তেমনটাই সাজিয়ে দিয়েছিল। আর এই যে দেখো, আমাদের তরফ থেকে আমার রিদান শোনার জন্য এই তত্ত্বগুলো আমরা বানিয়েছিলাম। সবাই যে যার মতন খাওয়া দাওয়া করে কথা গল্প সারছিল। অনেক দিন পর একটা অনুষ্ঠান হলেই কিন্তু সবার দেখা সাক্ষাৎ হয়, আর অনেক কথা জমেও থাকে। আর সবাই যখন একসঙ্গে হয়, হাসি ঠাট্টা মজা এগুলোই তো সাময়িক আনন্দ। চলো এবার তোমাদেরকে আমাদের ভেনিউর বাইরে থেকে ডেকোরেশনটা কেমন হয়েছিল সেটা দেখিয়ে দিই। পঞ্চব্যঞ্জন দিয়ে আমার রিদানের মুখে প্রসাদের থালি সাজানো হয়েছিল। এইবার আমার ছোট্ট সোনাটাকে কেমন নিদবর মনে হচ্ছিল দেখো। আসলে ওর ধুতি পাঞ্জাবির সাথে ম্যাচিং করেই আমি এই ব্যাকড্রপটা সাজাতে বলেছিলাম। আমাদের রিদান সোনা দাদুর কোলে বসে প্রথম ভাতু খাবে, তাই কত এক্সাইটেড দেখো। অন্নপ্রাশনের দিন সব বাচ্চার ওপর থেকেই একটা ধকল যায়, তাই আমার মাথায় এটাই ঘুরছিল ও যেন মুখে প্রসাদের আগে ঘুমিয়ে না পড়ে। ক্রমাগত হাই তুলে যাচ্ছিল, এই জন্য বাবিদি ওকে যথেষ্ট ভুলিয়ে ভালিয়ে রাখছিল যাতেও ঘুমিয়ে না পড়ে। কারণ দেখো, খাবারের জায়গাটা সাজাতে একটু তো সময় লাগবেই, তো সেগুলোই হচ্ছিল। আর পুচকু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই এনজয় করছিল। আর মামাকে দেখো, ভাগ্নেকে কোলে নিয়ে সে কি পোজ। অবশেষে মুখের প্রসাদ বা অন্নপ্রাশনের মুহূর্ত চলেই এলো। আর আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়ির এটাই নিয়ম যে দাদুর হাতেই প্রথমবার নাতি বা নাতনি মুখে প্রসাদ বা অন্ন গ্রহণ করবে। সেই মতোই আমার সোনা দেখো কি সুন্দর টোপর পরে একদম দাদুর সাথে আসন গ্রহণ করে নিয়েছিল। এইবার আর নিতবর না, পুরো একদম বর লাগছিল। সত্যিই তো, বেচারার কি দোষ তোমরাই বলো। আমরা ওকে মুখে প্রসাদ দিতে এতটাই লেট করে দিয়েছিলাম যে খিদের চোটে ও গলার মালার ফুলই খেয়ে ফেলছিল। হাতটা সরাও, হাতটা সরিয়ে দাও, আবার দাও মুখে, আবার মুখে দাও। যার কাছেই শুনেছি একটা কথাই সবাই বলেছে যে মুখে প্রসাদ দেওয়ার সময় নাকি বাচ্চারা ভীষণ কান্নাকাটি করে, কিন্তু আমার রিদানের ক্ষেত্রে সেটা একদমই হয়নি। আর এই মুহূর্তটা দেখে আমি এত খুশি হয়েছিলাম, যতই ও টেস্ট না বুঝুক, আমার রান্না করা পায়েসটা যে ও এত টেস্ট করে খাচ্ছিল, এতেই আমার যেন শান্তি লাগছিল। পায়েস টায়েস খেয়ে দাদাইয়ের দিকে এক দৃষ্টে ঠিক এমন ভাবেই তাকিয়েছিল, মনে মনে হয়তো ভাবছিল এ আমায় কি খাইয়ে দিল আমার দাদাই।
মুখে প্রসাদের পর্বটা যতক্ষণ ধরে চলেছিল ও যেন দাদায়ের দিক থেকে চোখের পলকই সরাতে পারেনি। এইবারে রিদানকে খাওয়ানোর জন্য বাবা সমস্ত পদ একটু একটু করে নিয়ে ভাতের সাথে মাখছিল। তারপরে আমার রিদান সোনার মুখে অন্নটা দিতেই ও ভদ্র ছেলের মতন টুকটুক করে খেয়ে নিয়েছিল। এরপর দাদায়ের হাত থেকে জল খেয়ে শুরু হলো দাদাই আর জানুর খেলাধুলো। এইবারে দেখার পালা এটাই ছিল যে আমার রিদান স্বর্ণ, মুদ্রা, মাটি, খাতা, পেন এগুলোর মধ্যে কোনটা ধরে। বুঝতেই পারছো বাচ্চাদের তো একটু টেন্ডেন্সি থাকেই চকচকে জিনিসের প্রতি আকৃষ্ট হয়। যাই হোক, দেখতেই পেলে আমার পুচকে এখানে আংটি মানে স্বর্ণ ধরেছিল। এইবারে ছিল একে একে আশীর্বাদ পর্ব সেরে নেওয়ার পালা। সবার প্রথমেই গেছিল ওর মুনাই মানে ঠাম্মি। কে কি দিয়ে আশীর্বাদ করেছিল এই ভিডিওতে ভালোভাবে বুঝতে না পারলেও তোমাদের পরে গিফট আনবক্সিং ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এরপর চলে গেছিল ওর পাপা। ওর পাপা ওকে আশীর্বাদ করে কি দিয়েছিল এটা কি তোমরা কেউ গেস করতে পারছো? তাহলে কমেন্টে জানি। এরপর চলে গেছিলাম আমি আশীর্বাদ করতে, আর একে একে পেছন পেছন তো সবাই দাঁড়িয়েছিল, আমার মা, দিদন, আরো বাকি দিদা শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই। অনেকক্ষণ আগে নাকি পুচকেটার ঘুম পেয়েছিল, কিন্তু সমস্তটাই উড়ে গেছিল ভাতু খেয়ে। কত শান্ত হয়ে চুপটি করে আমার রিদান দেখো কেমন সবার আশীর্বাদ গ্রহণ করছিল। সব আত্মীয় স্বজন ওকে মন ভরে আশীর্বাদ করেছিল, কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমার বাবা মা যে ওকে আশীর্বাদ করেছিল সেই ফুটেজটাই নেওয়া হয়নি। আসলে যে ভিডিও করার দায়িত্বে ছিল সে হয়তো কোনোভাবে মিস করে গেছে। এরপর আমার পুচকে আর পারছিল না, দেখো ও কেমন কান্না করছিল। আসলে না ওর খুব ঘুম পেয়ে গেছিল, তাই ওর দিদিকে দিয়ে ওকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো ওকে দেখে না আমার নিজেরই কষ্ট হচ্ছিল। ওকে ওপরে গিয়ে খাইয়ে দিয়ে এসে তারপর আমি খেতে বসেছিলাম, মানে লাস্ট ব্যাচে আমি, বাবা মা আর শুভ খেয়েছিলাম। বাজে এখন 4:45, আমরা খেতে বসলাম। এখানে শুভ, এখানে বাবা, এখানে মা আর এখানে আমি। মোটামুটি সবার খাওয়া শেষ। আর ওদিকে পুচকু তো ক্লান্ত, ওদিকে মাসি আগে খাইয়ে দিয়েছিলাম, মাসি নিয়ে চলে গেছে ওকে ঘুম পাড়াতে, এখন একটু ঘুমা। যাই হোক, সিম্পল দুপুরবেলা খাওয়া দাওয়া। কি কি মেনু আছে একবার বলে দাও। আলু ভাজা, মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপর হচ্ছে পাতলা মাছ, চাটনি, মিষ্টি। মিষ্টি এখন আমি শুধু সকালে। ও, আমি এত মিষ্টি লাগার মিষ্টি নেই। সো অ্যাট লাস্ট এরকম ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে একটু। বাবা, সাজতে এত ভালোবাসি, বাট যেদিন এত সাজি না তখন আর মনে হয় আর ভালো লাগছে না। বাট ওই যে আবার সাজ, মানে এটা থার্ড রাউন্ডের সাজ। তো আমাকে সাজাবে হচ্ছে আমাদের ফেমাস মেকআপ আর্টিস্ট সোনু সাহা। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি ওর সাথে কাজ হবে, ফার্স্ট টাইম ও আমাকে সাজাবে। আমিও খুব এক্সাইটেড ওর কাছে সাজার জন্য, আর ও মেবি এক্সাইটেড আমাকে সাজানোর জন্য, যাই না। তো এই যে আমার বান্ধবীও চলে এসেছে সাজুগুজু করে, সেজে গুজে। আমি আগে রেডি হয়ে গেছি। বর কোথায় তোর? বড় ওই ঘরে বসে আছে, একবার ঘুমাচ্ছে, একবার ইয়ে হচ্ছে। যাক বড়দের এরকমই থাকা উচিত। যাই হোক, আমার পুচকু দেখো ওদিকে ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে একটু রেস্ট নিন। সারাদিন বেচারার প্রতি অনেক ধকল গেছে। তো আমি জানি না এখন কতটা কি আমি আর আসতে পারবো। সে জানি মাঝে মাঝে চেষ্টা করবো আসার, আর যদি নাও আসতে পারি কমপ্লিট হয়ে গেল দেন আই উইল ব্যাক। এখনো কিন্তু রিদানের গ্র্যান্ড রাইস সেরিমনি পার্টিটা বাকি। সো স্টে টিউন, উই উইল বি ব্যাক ভেরি সুন।